নবনীতা লিখিত চেনা সন্ন্যাসী গল্পটি শেষ অংশ শুনবেন আজ। তরঙ্গ শেষ হয়েছে অনেক দিন হয়ে গেল। শেষ দিনের প্রোগ্রামে যেতে পারিনি অনু। সেদিন বাড়ি ফেরার সময় খুব ভিজেছিল। তারই ফল ধুম জ্বর নিয়ে পড়েছিল 3 দিন। তরঙ্গের শেষ দিনে অনুর বাড়িতে 2টো ফোন এসেছিল। প্রথমটা নন্দিনীর। ও সকাল সকাল ফোন করেছিল, সবাই জিন্স পরছে, অনুও যাতে জিন্স পরে আসে সেই জন্য। অনু যেতে পারবে না শুনে খুব মুষড়ে পড়েছিল নন্দিনী। দ্বিতীয় ফোনটা করেছিল তুনির। বিকেলের দিকে ফোন করে জিজ্ঞেস করেছিল এত দেরি করছে কেন অনু। অনুর জ্বরের কথা শুনে একটাও কথা বলেনি তুনির, শুধু ঠক করে ফোনটা কেটে দিয়েছিল। তারপর অবশ্য যে কদিন অনু কলেজে যায়নি রোজ ফোন করে খবর নিয়েছে। বলেছে তাড়াতাড়ি সেরে উঠে কলেজে যেতে। একা একা প্র্যাকটিক্যাল করতে ওর খুব অসুবিধা হচ্ছে। সেই সময়টাই প্রতিদিন প্রতি ঘন্টায় অনু যার ফোনের জন্য অপেক্ষা করেছিল সে হয়তো ভাবতেও পারেনি কেউ তার গলার স্বর শোনার জন্য বসে আছে অধীর আগ্রহে। মনে মনে ভেবেছিল অনু শান্তনু হয়তো জানতেই পারেনি যে অনু অসুস্থ। জানলে একটা খবর অন্তত নিত। এই কয়েকটা দিন ঘরে একা বসে অনু অনেক ভেবেছে। এই কয়েক মাসে কত নতুন ঘটনা ঘটেছে অনুর সাথে, কত নতুন বন্ধু, কত নতুন অভিজ্ঞতা। অনু বুঝতে চেষ্টা করেছে তুনির আর শান্তনুর মানসিকতা। কারণ এই কয়েক মাসে এই দুটো চরিত্রই অনুর আত্মাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। তুনিরের চরিত্রটা মোটামুটি পরিষ্কার। বাবা মায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে গিয়ে এই কলেজে আসা, মদ খাওয়া, পয়সা ওড়ানো। পড়াশোনায় অত্যন্ত ভালো, অর্থাৎ ব্রিলিয়ান্ট। যে কোনো কারণেই হোক ঝিমলি নামের মেয়েটাকে পাত্তা দেয় না। আর অনুর ব্যাপারে একটু বেশি কেয়ারিং। এর অর্থ এরকম হতে পারে যে তুনির অনুকে ভালোবাসে। সেটা হবার সম্ভাবনাই বেশি, কারণ ও বিশ্বাস করে যে মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রেম ভালোবাসার ব্যাপারে ঠিকঠাক সিগন্যালই দেয়। হঠাৎ মনে পড়ল অনু তুনিরের কথা। মুখটা কেমন যেন মায়া মাখানো, অথচ ব্যবহারটা একটু রুডই বলা চলে। সবসময় যেন সবার বিরুদ্ধে ওর কিছু না কিছু অভিযোগ। অনুকে অনেক ক্ষেত্রেই হেল্প করেছে তুনির এখনো পর্যন্ত। সুস্থ হয়ে কলেজে যাওয়া শুরু করেছিল অনু। তুনিরের কাছে বুঝে নিচ্ছিল প্র্যাকটিক্যালগুলো। হঠাৎ একটা ঘটনা ওদের সম্পর্কটা বদলে দিল। একদিন অনুর বাড়ি ফেরার সময় কলেজের রাস্তায় দেখা হলো তুনিরের সাথে। কথায় কথায় উঠে এলো শান্তনুর প্রসঙ্গ। তুনির বলল, তুই শান্তনুর সাথে কী সেন্সে মিশিস বলতো? কেন, একজন বন্ধুর সেন্সে। ও আমার ভালো বন্ধু। কিন্তু লোকে তো অন্য কথা বলে। কি বলে? সেটা ভালোই জানিস তুই। সেটুকু বোধবুদ্ধি আশা করি আছে তোর। বলুক গিয়ে, আমার কিছু এসে যায় না। তা যাবে কেন, তোর তো ভালোই লাগে এসব শুনতে। মাথাটা গরম হয়ে গেল অনুর। ইচ্ছে করছিল একটা ঘুষি অথবা থাপ্পড় মেরে দিতে তুনিরকে। নিজেকে সামলে নিল অনু। কি বলতে চাস তুই? আমি কিছুই বলতে চাই না, শুধু তোকে জানাতে চাই যে তুই যার পেছনে ছুটছিস সে কিন্তু তোকে ব্যবহার করছে মাত্র। জানিস সেদিন তুই কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর পর শান্তনু কি বলেছিল? কি বলেছিল? বলেছিল দেখলি নুরির মাথায় হাত বুলিয়ে কেমন ম্যানেজ করলাম। আমি বিশ্বাস করি না। হঠাৎ অনুকে একেবারে অবাক করে দিয়ে তুনি চেপে ধরেছিল অনুর হাতটা। বলেছিল, তা করবি কেন? তোর যত বিশ্বাস ওই শান্তনুর উপর। আমার কথা বিশ্বাস হয় না তোর। হাতে চাপ বাড়ছিল, ব্যথা লাগছিল। চারিদিকে অনেক লোকজন রয়েছে, দেখে ফেলবে, কি ভাববে। ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিতে চাইল অনু, পারল না। মাথা গরম হয়ে যাচ্ছিল, রাগে পা কাঁপছিল। অনু কোনো রকমে বলল, হাত ছাড় তুনির। ছাড়বো না। কি করবি? আমি কিন্তু প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করব। কর গিয়ে, আমার খুব বেশি ক্ষতি কিছু হবে না। তুই এমন অসভ্যতা আমি কি করে করতে পারিস? আমি অসভ্য বলে? তবে তো শান্তনুর মতো কুচুটে নয়। ঝটকা মেরে হাতটা ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তুনির সেদিন। অনেকক্ষণ পর্যন্ত অনু দাঁড়িয়েছিল ওখানে, পা চলছিল না। রাগে দুঃখে ব্যথায় গা গুলিয়ে কান্না আসছিল। কোনো রকমে কান্নাটাকে গিলে ফেলে সেদিন ফিরে এসেছিল অনু। এই ঘটনার পর 1 সপ্তাহ কথা বন্ধ ছিল ওদের। খুব অসুবিধা হচ্ছিল একসাথে প্র্যাকটিক্যাল করতেই। তারপর তুনিরই সরি বলে রিয়াকে। রিয়া ব্যাপারটাকে আর এগোয়নি।
কিন্তু দরকারি কথা ছাড়া আর প্রায় কথাই হয় না এখন তুনিরের সাথে। তুনিরের কথায় শান্তনুর উপর আকর্ষণের বিন্দুমাত্র ঘাটতি পড়েনি অনুর। ভালো লাগা যেন দিনে দিনে বেড়েই চলেছিল। একদিন অনু জিজ্ঞেস করেছিল শান্তনুকে, সেদিন তোকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর পর তুই আমার নামে কি বলেছিলি? কি বলেছিলাম? যে তুই আমার মাথায় হাত বুলিয়ে খাওয়াটা আদায় করেছিস। তুই পাগল হয়ে গেলি নাকি নুরি? তুই বিশ্বাস করিস আমি তোর নামে এরকম কথা বলতে পারি? না পারার কি আছে? তোরা সব ছেলেরাই সমান। দেখ নুরি, তুই আমার খুব ভালো বন্ধু, প্লিজ এসব কথায় কান দিস না। অনুর বিশ্বাস করতে ইচ্ছে করছিল শান্তনুকে। ও সত্যিই অনুর খুব ভালো বন্ধু। অনুর এই আকর্ষণ, এই ভালো লাগাকে কিভাবে ব্যাখ্যা করবে অনু? অনেক ভেবেছে অনু, এটা কি ভালোবাসা? হতে পারে, আবার নাও হতে পারে। ক্লাসে বসে অনু দরজার দিকে তাকিয়ে থাকে, কখন আসবে শান্তনু। কোনো দিন অনু পরে ক্লাসে ঢুকে যদি দেখে শান্তনু একা বসে আছে, অজান্তেই ওর পা যেন ওকে টেনে নিয়ে যায় শান্তনুর দিকে। শান্তনুর পাশে বসতে পারলে একটা অদ্ভুত রোমাঞ্চ লাগে অনুর। প্রতিটা ক্লাসের পর অনু দাঁড়িয়ে থাকে শান্তনুর জন্য। অন্তত সিঁড়িটুকু যদি সঙ্গ পাওয়া যায় ওর। যেদিন শান্তনুর পাশে বসা হয় না, সেদিন ক্লাসে কিছুই শোনা হয় না। অনু এক দৃষ্টে তাকিয়ে থাকে শান্তনুর দিকে। যেদিন ক্লাসে শান্তনুর পাশে বসে অনু, সেদিন এক অদ্ভুত খেলা চলে ওদের মধ্যে। স্যার পড়াচ্ছেন বলে কথা বলা যায় না, তাই নতুন পদ্ধতি, খাতার পাতায় লিখে লিখে কথা চলে ওদের। একবার অনু লেখে, একবার শান্তনু। শান্তনুর কোনো কথা পছন্দ না হলে আস্তে করে চিমটি কাটে অনু শান্তনুর হাতে। শান্তনু কখনো কখনো চেপে ধরে নুরির হাত। তখন অনু আর অনু থাকে না, সম্পূর্ণভাবে শান্তনু নুরিতে পরিণত হয়। এত কিছুর পরও কোথায় যেন কিছু কমতি আছে মনে হয়। তুনিরের বেলায় যে কথাটা মনে হয়েছিল অনুর, শান্তনুর ব্যাপারে কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় সেই সিগন্যাল দেয় না। কি জানি, শান্তনু ও নুরিকে ভালোবাসে, নাকি নুরি শান্তনু শুধুমাত্র ভালো বন্ধু? পরীক্ষায় এসে গেছে, চারিদিকে এখন পড়াশোনার পরিবেশ। আজকাল সকলেই দিনের বেশ খানিকটা সময় কাটায় লাইব্রেরিতে। অনু সেদিন লাইব্রেরিতে বসেছিল একাই, কিছু একটা রেফারেন্স লিখে নিচ্ছিল খাতায়। হঠাৎ সৌরভ এসে পাশে বসল। সৌরভ তুনিরের স্কুলের বন্ধু, ওদের ক্লাসমেট। সৌরভ বলল, কি করছিস রিয়া? এই বায়োকেমিস্ট্রি একটা নোট নিচ্ছি। হেব্বি গাতাচ্ছিস না? ধুর, গাতানো আর হচ্ছে কই। এরকমই কিছু ফর্মাল কথাবার্তার পর আসল কথাই এলো সৌরভ। একটা কথা বলবো রিয়া? বল। তুনি তোকে ভালোবাসে তো? তুইও একটু ভাব ওর ব্যাপারে। আমার পক্ষে সম্ভব না। কেন? ওই রকম একটা বদমেজাজি ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না। একটু ভেবে দেখিস, ও কিন্তু তোকে সত্যিই ভালোবাসে। তাই তোকে ঘটকালি করতে পাঠিয়েছে? না, ও আমাকে কিছু বলেনি, আমি নিজেই এলাম। কারণ তুনির ভালো নেই। তুই কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস? না, তোর সাথে কথা বলাই দেয়। চলি রে, বেস্ট অফ লাক ফর এক্সাম। কোনো রকমের নোটটা শেষ করলো অনু, উঠে পড়ল। রাস্তায় এসে আর বাসের জন্য অপেক্ষা করতে ইচ্ছে করছিল না। স্টেশনে হেঁটে যেতে প্রায় আধ ঘন্টা লাগে। পেছন দিকে রাস্তাটা ধরলো অনু। এই রাস্তাটা বেশ ফাঁকা থাকে। কলেজের প্রথম দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল অনুর। তুনিরের সাথে আলাপ, বন্ধুত্ব, তারপর ঝগড়া। এখন খুব দরকার ছাড়া কথা হয় না ওদের। প্র্যাকটিক্যাল ক্লাসও শেষ, তাই দরকারও হয় না খুব একটা কথা বলার। এমনও হয় যে দেখা হলে সামান্য হাসি বিনিময়টুকুও হয় না। অনু কিছুতেই অস্বীকার করতে পারে না যে অনেক সুন্দর মুহূর্ত ও কাটিয়েছে তুনিরের সাথে। আজ ভাবতে খারাপ লাগছে যে এই কলকাতার উপরেই একটা মানুষ রয়েছে যে অনুর জন্য ভালো নেই। পরীক্ষা এসে গেছে, তাই কলেজ বন্ধ। বাড়ি বসে পড়াশোনা করছে সবাই। কলেজের কারোর সাথে যোগাযোগ নেই এখন অনুর। একটা ভালো খবর আছে, হোস্টেলে বোর্ডারশিপ পেয়ে গেছে অনু। নতুন লিস্টে নাম আছে ওর। ভালোই হলো, পরীক্ষার পর ক্লাস শুরু হলেই হোস্টেলে চলে যাবে ঠিক করলো অনু। কেমন একটা কষ্ট হচ্ছিল। বাড়ির বাইরে কোনো দিন থাকেনি অনু। সেকেন্ড ইয়ারের মাঝামাঝি এসে বসন্তের এক বিকেলে বিনা আড়ম্বরে শান্তনু আমাকে অফিসিয়ালি প্রপোজ করলো। আমরা একটা রিলেশনে বাঁধা পড়লাম। আমার যেন বিশ্বাসই হচ্ছিল না, এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে
আমার বেস্ট ফ্রেন্ড আমাকে প্রপোজ করেছে। আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো। এ ছিল স্বপ্নের মতো সুন্দর একটা সময়, হয়তো জীবনের শ্রেষ্ঠ সময়। ভালোবাসা যে এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। হোস্টেলে থাকার ফলে অফুরন্ত সময় পেয়েছিল আমাদের ভালোবাসা। ডানা মেলে উঠছিলাম আমরা। কলেজে যখনই তুনিরের সাথে দেখা হতো, ও সোজা আমার চোখের দিকে তাকাতো। আমার মনে হতো যেন চোখ দিয়ে ভর্ষ করে দেবে আমাকে। কিছু বলতো না, শুধু তাকিয়ে থাকতো। আমার অস্বস্তি হতো, পালিয়ে বাঁচতাম ওর থেকে। শান্তনু বুঝতো ব্যাপারটা। ও ইয়ার্কি মেরে বলতো, তুনির কিন্তু তোকে আমার থেকেও বেশি ভালোবাসে, এখনও ভেবে দেখ। আমি বলতাম, জানি, কিন্তু আমার ওকে ভয় লাগে। ওরকম পাগলের মতো ভালোবাসায় দম আটকে আসবে আমার, মরেই যাব হয়তো একদিন। স্বপ্নের মতো কেটে গেল প্রেমের একটা বছর। আমার ভুলটা ভাঙল থার্ড ইয়ারের শেষের দিকে এসে। একটা বছর শান্তনুর সাথে কাটানোর পর বুঝলাম দম আমার সত্যিই আটকে আসছে। শান্তনুর চরিত্রের একটা অদ্ভুত দিক আমার কাছে স্পষ্ট হচ্ছিল। ও আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে চাইতো ওর সাথে। আমার সব কিছুর ওপর ওর যেন অধিকার। আমি যখন নতুন জামা কিনতে যেতাম, ও আমার সাথে যেত। আমার জামাগুলো ও পছন্দ করে দিত। প্রথম প্রথম খুব ভালো লাগতো, কত কেয়ারিং আমার বয়ফ্রেন্ড। কিছুদিন পর দেখলাম আমার পছন্দকে কোনো রকম গুরুত্ব না দিয়ে ওর পছন্দগুলোকে চাপিয়ে দিচ্ছে আমার উপর। আমার জুতো, লিপস্টিক, জামা, এমনকি ওর সাথে রেস্টুরেন্টে বসে কি খাবো সেটাও ও ঠিক করতো। তখন তরঙ্গের রিহার্সেল চলছে। আমরা 4 বন্ধু মিলে একটা গানের পারফরমেন্স করব ঠিক করেছি। রেগুলার কমন রুমে যাচ্ছি আমরা রিহার্সেল করতে। এটাই আমাদের শেষ তরঙ্গ। এরপর আমরা কলেজ থেকে বেরিয়ে যাব। প্রোগ্রামে ঠিক 2 দিন আগে শান্তনু আমাকে ফোন করে ডাকলো ক্যান্টিনে। বলল, নুরি, তুই স্টেজে প্রোগ্রামটা করবি না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? শান্তনু বলল, তুই যখন সেদিন রিহার্সেল দিচ্ছিলি সবাই তোকে দেখছিল। কেউ কেউ তো তোর বুকের দিকে তাকাচ্ছিল। নুরি, তুই শুধু আমার, তোকে শুধু আমি দেখব। অন্য কেউ কি তোকে আমার মতো করে ভালোবাসে যে ওরা তোকে দেখবে? আমি অবাক হয়ে গেলাম। বললাম, শান্তনু, তুই কি পাগল হয়ে গেলি? ও বলল, হ্যাঁ, তাই বোধ হয়। আমি কাঁদছিলাম। বললাম, কেন শান্তনু, কেন এত ভালোবাসিস আমায়? আমাকে এত ভালোবাসলে যে আমি শেষ হয়ে যাব একদিন। আমি কাঁদতে কাঁদতেই বললাম, আমাকে ক্ষমা কর শান্তনু, এরকম ভালোবাসা আমি চাই না। আমি প্রোগ্রামটা করব, আমাকে করতেই হবে। কাঁদতে কাঁদতে প্রায় ছুটে বেরোচ্ছিলাম ক্যান্টিন থেকে। দরজার মুখে ধাক্কা খেলাম কারোর সাথে। মানসিক অবস্থা ছিল না তার মুখের দিকে তাকাই, কিন্তু 2টো হাত চেপে ধরলো আমার কাঁধ। বলল, কাঁদছিস কেন রিয়া? মুখের দিকে তাকালাম। তুনির। আমি কেঁদেই চলেছি, কিছু বলতে পারছি না। ও আমার চোখের দিকে তাকিয়ে আছে, সেই রাগী 2টো চোখ। বলল, আমি বলেছিলাম ও শুধু তোকে ইউজ করছে, তুই শুনলি না। শান্তনু এসে দাঁড়িয়েছে আমার পেছনে, পাগলের মতো চিৎকার করছে, তুনির, তুই ছুঁবি না আমার নুরিকে, ও শুধু আমার। তুনির শুধু আমাকে দেখছে, হয়তো বুঝতে চাইছে আমি কি চাই। আমার অস্বস্তি হচ্ছিল। বুঝতে পারছি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তুনিরকে বললাম, তুই আসিস না আমাদের মধ্যে, আমাদের সমস্যা আমরা মিটিয়ে নেব, তুই চলে যা। তুনির আস্তে আস্তে আলগা করে দিল ওর হাত 2টো। আমি ছুটে পালালাম। প্রোগ্রামটা আমি করেছিলাম, খুব ভালো প্রোগ্রাম হয়েছিল। অডিয়েন্সে শান্তনু বা তুনির কেউই ছিল না। আমি মনস্থির করেছিলাম শান্তনুর সাথে ব্রেকআপটা সেরে ফেলব। সেই মতো ফাইনাল এক্সামের পর ওকে একটা চিঠি লিখেছিলাম, তার কোনো উত্তর আসেনি। সবাইকে অবাক করে দিয়ে তুনির ফাইনাল এক্সামটা দিল না। ছেলেটা একদম উদাও হয়ে গেল, কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি। ওর কাছের বন্ধুরাও বলতে পারলো না ও কেন এক্সামটা দিল না। ওর বাড়ির ল্যান্ড নাম্বারে একবার ফোন করেছিলাম, ওর মা ধরেছিলেন। বললেন ও বাড়িতে বলেছে প্রিপারেশন ভালো নয়, তাই এক্সাম দেবে না, নেক্সট ইয়ারে দেবে। এক্সামের পর সবাই ছিটকে গেলাম, যে যার মতো নতুন জীবন শুরু করছিল হয়তো। আমার সময় লেগেছিল পাক্কা 2টো বছর। কষ্ট হয়েছিল এসব থেকে বেরোতে। নিজেকে ব্যস্ত রাখার জন্য পড়াশোনা শুরু করলাম চাকরির জন্য। ডুবিয়ে দিলাম নিজেকে বইয়ের মধ্যে।
তারপর চাকরি, বিয়ে, বাচ্চা সব নিয়ম মতো এবং সময় মতো সেরে ফেলেছিলাম এক পরিণত নারীর মতো। প্রায় 16 বছর হলো অনু অ্যারেঞ্জ ম্যারেজ করেছে কৌস্তবের সাথে। কৌস্তব পারফেক্ট হাজব্যান্ড, পারফেক্ট বাবা। আর ভালোবাসা, সেটা যে ঠিক কী তা বোধহয় আর বোঝা হলো না এ জীবনে। আজ বাচ্চাদের ওর বাবার কাছে রেখে মাকে নিয়ে বেনারস ঘুরতে এসেছে অনু। এখানে এসে সেই চেনা দুটো চোখ। আজ 23 বছর পর অনুর হৃদয়ে যেন ঝড় তুলল। হাতে পঞ্চপ্রদীপ, সবাইকে প্রদীপ দেখিয়ে অনুর সামনে এসে দাঁড়ালো তুনির। আমার হাত কাঁপছিল, তবু প্রদীপের আগুন স্পর্শ করে মাথায় ছোঁয়ালাম। খুব মার্জিত একটা হাসি তুনিরের ঠোঁটে, চোখ দুটো শান্ত দিঘির মতো গভীর। আমাকে দেখে একটুও অবাক হয়েছে বলে মনে হলো না। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছিস? আমি মাথা নাড়লাম। আমাকে বলল, একটু দাঁড়া, আমি আসছি। প্রায় 10 মিনিট পর ফিরে এলো তুনির। মাকে হাত জোর করে প্রণাম করলো, বলল, আমি রিয়ার সাথে পড়তাম। আপনি একটু বসুন মা, আমি একটু রিয়ার সাথে কথা বলে আসছি। আমাকে ডাকলো। আমি হিপনোটাইজডের মতো ওর পেছনে চললাম। একটা বড় হল ঘর, বোধহয় সভা টভা হয়। আমাকে বসতে বলল। আমি বসলাম। বলল, অবাক হচ্ছিস? আমি আবারও মাথা নাড়লাম। তুনির বলল, আমি কিন্তু হচ্ছি না। ঠাকুর আমার কথা শুনেছেন। কি কথা? আজ 18 বছর। রোজ রাতে প্রার্থনা করি ঠাকুরের কাছে যাতে তোর সাথে একবার দেখা হয় আমার। আমি ভণ্ড সাধু, সাধুর বেশে শয়তান। তবু ঠাকুর শুনলেন আমার কথা। এতই কৃপা ওনার। আমি শুধুমাত্র 3টে মানুষকে শাস্তি দেবার জন্য এখানে এসেছি। আমি যন্ত্রের মতো প্রশ্ন করলাম, কারা 3জন? আমার বাবা মা আর তুই। তুনির বলল, আমার এবার কাজ শেষ হবে। তোকে কিছু বলার নেই, তাই বোধহয় অপেক্ষায় ছিলাম। এরপর আমি সত্যিই নিজেকে উৎসর্গ করব ঠাকুরের পায়ে, সম্পূর্ণভাবে, মনে প্রাণে। পরীক্ষাটা দিলি না কেন? তুই কেন বললি আমাকে চলে যেতে তোর জীবন থেকে? আমি তখন একটা রিলেশনে ছিলাম। বেশ, তাই সরে এলাম তোদের জীবন থেকে। আর মা বাবা খুব জ্বালাতন করছিল, পরীক্ষা, চাকরি, বিয়ে এসব নিয়ে। আমি একদিন বাড়ি থেকে বেরিয়ে এলাম। ঘুরতে ঘুরতে বেনারস, এখানে মণিকর্ণিকা ঘাটে বসে মরা পোড়ানো দেখতাম দিনের পর দিন। আর ভাবতাম কি করব এবার। তখনই আলাপ হলো এক স্বামীজির সাথে। তিনিই পথ দেখালেন। কিন্তু প্রতিশোধটা নেওয়ার ছিল। ভেতরে ভেতরে আগুন জ্বলত। কিন্তু এখানে এসে মানুষের সেবা করতে করতে সে আগুন একদিন নিভে গেল। সব রাগ দুঃখ যেন গঙ্গার জলের সাথে ভেসে গেল। তবু যেন ঠাকুরই বলতে নামায়, তোর দেখা হবে, তোর দেখা হবে তোর প্রাণের মানুষের সাথে। সেই দিন তুই পূর্ণতা পাবি। সেই দিন তোর আকাঙ্ক্ষা পরিতৃপ্তি পাবে। সেই দিন তুই ভগবানের পায়ে উৎসর্গ করবি নিজেকে। আজ আমি শুধু জানতে চাই, তুই ভালো আছিস তো রিয়া? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি ভালো ছিলাম। আমার বর আমায় ভালোবাসে। ছেলে মেয়ে নিয়ে সুখেই ছিলাম। কিন্তু আজ যা দেখলাম, শুনলাম, তারপর কি পারবো ভালো থাকতে? ধুর পাগলি, তুই জানিস না তুই আমাকে কি দিয়েছিস। তোর জন্য আজ আমি এখানে। এর জন্য আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। ব্যাস, এই জন্যই শেষ একবার তোর সাথে দেখা করতে চেয়েছিলাম। বিয়ে, চাকরি, সংসার তো সবাই করে, কিন্তু যে পথে আমি হাঁটছি এখানে কোনো দুঃখ নেই, শুধুই শান্তি। কত শত মানুষের মুখে প্রতিদিন আমরা খাবার তুলে দিতে পারি, কত শত পড়ুয়ার হাতে বই। ভগবান আমাকে প্রাণের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার সুযোগ দিয়েছেন। এ যে কী চরম সুখ, কী আনন্দ, তা আমি হয়তো তোকে আজ বলে বোঝাতে পারবো না। ভগবানের পরে যদি আমি কারোর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, সে হলো তুই। তুই ভালো থাক, শান্তিতে থাক। আমি বললাম, আমি শান্তনুকে বিয়ে করিনি। তুনির বলল, সে ভালোই করেছিস। ওকে বিয়ে করলে আজ হয়তো আমি মুক্তি পেতাম না, কারণ তুই ভালো থাকতিস না। আমি জিজ্ঞেস করলাম, তুনির, আমি কি মাঝে মাঝে এখানে আসতে পারি? তুনির হেসে বলল, নামটা অনেক বছর পর শুনলাম। আমি এখন স্বামী তুনিরানন্দ। সে তুই আসতেই পারিস। এই আশ্রম সকলের জন্য খোলা, কিন্তু আমাকে পাবি না। আমরা আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াই, এই আমাদের কাজ,
এতেই আমাদের মুক্তি। এবার আমার কাজ শেষ, আমি চললাম রিয়া, খুব ভালো থাকিস। গেরুয়া বসনধারী এক সন্ন্যাসী ধীরে ধীরে শান্ত চলনে হেঁটে অদৃশ্য হয়ে গেল। একবারের জন্য পিছন ফিরে তাকালো না। সমস্ত মায়া, সমস্ত পিছুটান ছিন্ন করে তিনি এগিয়ে চলেছেন অমৃতের উদ্দেশ্যে, চির শান্তির আহ্বানে। ভালো থাকিস তুনির, তুইও ভালো থাকিস। সমস্ত তুনিরা যেন এভাবেই ভালো থাকে, জীবনে হেরে না গিয়ে এগিয়ে যাবার পথ খুঁজে পায়, ভালো থাকার পথ খুঁজে পায়। তো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ক্ষমা চেয়ে তোকে ছোট করব না, জানি তুই আজ ক্ষমা ছাড়া আর কিছুই ভাবতেই পারিস না। ভালো থাকুক তুনির, ভালো থাকুক স্বামী তুনিরানন্দ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।